তাহলে রিমি সেদিনকে আমার বাড়িতে থাকতে পারতো না, বা জোর করে সঙ্গীতা দি বা কেউ আমার বাড়িতে দিয়ে যেতে পারতো না। এটা মনে অনেকের কোশ্চেন। আমি এখনো বলছি আমি চাই না, ঠিক আছে, আমি চাই না, আমাকে জোর করেই দিয়ে গেছে আমার বাড়িতে। আমার মা চাইনি, আমার বাবা চাইনি, কেউ চাইনি। এই আমার লাইফ না শুধুমাত্র এটা, আমার লাইফ সঙ্গীতা দি, জয়শ্রী দি, আরো অনেকে রয়েছে লাইভের মধ্যে। ওই যে সরি সঞ্জয় দাস, সরি আমি একটা কথা ক্লিয়ার করে দিই, তুই যেটা বললি আমি ক্লিয়ার করি, আমি তুই যেটা বললি না যে 1 বছর না হলে যেটা ডিভোর্সের কথা যেটা হয় না, সেটা হয়তো ওদের কাছে আইনের কথা বলে ফটো যায়, যেটা তোমাকে উকিল বলেছে বা আমরা কিছু ক্লিয়ার করে দিই। আমাটাকে শেষ করি। যেটা সবাই জানতে চাইছে নাকি আমি জোর করে, আমি যদি না চাইতাম তাহলে কারো ক্ষমতা ছিল না বাড়িতে ঢুকে যাওয়ার। একদম কারেক্ট বলেছো। এটা আমার লয়ারও বলেছিল, এমনকি আমার লয়ারের সঙ্গে কথা বলেছি। জোর জবরদস্তি আমি নেবো না। আমি একটা ডগি দিয়ে প্রমাণ, মানে ব্যাপারটাকে বুঝিয়েছিলামও, ভেবেছি আমি রিমিকে ডগি বলেছি। কোনোদিনও বলতে চাই না, প্রত্যেকটা মানুষ, কাউকে আমি খারাপ বলতে চাই না। বাট সেদিনকে আমরা জানতামই না রিমি এখানে আমার বাড়িতে থাকবে বা রিমি আমার বাড়িতে আসবে, কোনোটা জানতাম না। এমনকি সেদিনকে সকাল থেকে আমরা নবদ্বীপ ছিলাম, আমি, দিশানি, সৈকতদা, জিদ্দা, এমনকি অনেক ক্রিয়েটার যারা অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, তারা সবাই প্রমোশনের কাছে ওখানে নবদ্বীপ ছিল, আমাদেরকে ডেকেছিল, ইনভাইট করে আমরা গেছিলাম। ওখানে কাজ মিটিয়ে আমি আর দিশানি ওই স্টেশন থেকে বাইক নিয়ে ডাইরেক্ট ঢুকি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করার জন্য। সেখানে ফর্মটা ফিল আপ করেছি, সেই সময় সঙ্গীতা দি, এমনকি রিমির পরিবাররা, রিমির মা আমাকে দেখে কোনো জায়গা থেকে, সেটা আমি জানি না বা দিশানিও জানে না। দিশানি আমাকে বলে বাড়িতে যাই, আমি ড্রেসটা চেঞ্জ করে আমি যাচ্ছি তোমার বাড়িতে। বললাম ওকে চলো। ওর বাড়িতে আমি না পাই, ওর ড্রেস চেঞ্জ করতে যায়, আমি সেই সময় বাড়ি আসি। হুট করে যখন জানতে পারি আমার ঘরে, যে মা আমাকে বলে বিতম এই ঘরে আয়, সঙ্গীতা দি এসছে। আমি সঙ্গীতাদির ঘরে যাই, আমার শুনতে পারবো বলছে, আমার মায়ের ঘরে যাই। মায়ের ঘরে যাওয়ার পর সঙ্গীতা দি আমাকে বলে রিমির মা বাইরে দাঁড়িয়েছে, তুই নিয়ে আয়। বললাম দিদি তুমি সব কী বলছো? দিদি বলতো তোকে নিয়ে আসতে হবে, তুই নিয়ে আয়, আমি তোকে বলছি তুই নিয়ে আয়। বললাম দিদি আমি যাবো না, তোকে আমি বলছি গার্জেন হয়ে বড় হয়ে আমার কথাটা করবি না, নিয়ে আয়। সেখানে দিদির সম্মান রাখতে আমি যাই মণ্ডপের সামনে, মানে আমার পাড়ার সামনে, দিয়ে ওদের দুজনকে আমি নিয়ে আসি, সসম্মানে আমি নিয়ে আসি। আমার বাড়িতে আসে, আমার এমনকি তার আগের দিন আমাকে বলেছিল, তখন আমি ক্লিয়ার করে দিই তার তোদের দুজনের সামনাসামনি মুখোমুখি কথাটা শুনবো, সেই কারণে তুই নিয়ে আয়, নিয়ে আয় দরকার আছে, তো সেই কারণে আমি নিয়ে আসি। এমনকি তার আগের দিন আমাকে সঙ্গীতা দি মেসেজ করে, এমনকি তাকে জানায় যে রিমিকে আমি কোনোভাবে তোর বাড়িতে ঢোকানোর কথা বলছি না বা বলবোও না। অ্যান্ড আমি তোকে বলি যে এই সময় ওর বাবা যা করছে নোংরামিটা ওদের সাথে, তোর ওদের পাশে থাকা উচিত। কারণ একটা মেয়ে বাবা হারা হচ্ছে, একটা বউ স্বামী হারা হচ্ছে, ওদের ব্যাপারে কেস করা উচিত, ওদের ব্যাপারে একটু নিলে পাশে থাকিস প্রীতম। আমি বললাম ঠিক আছে, এই ব্যাপারে পাশে থাকতে পারবো, বাট দিদি আমাকে ঘটনার কথা বলো না। আজকের জায়গায় পর্যায়ে দাঁড়িয়ে বা 1 বছর পর আমার পক্ষে সেটা পসিবল নয়, আমি নেবও না। তখন আমাকে দিদি বল না তোকে নিতে হবে না, তপন পালকে জেল খাটাবো, তপন পালকে জেল খাটাবো, শিবানী মজুমদারকে জেল খাটাবো, অ্যান্ড রিমিকে 2 মাসের মধ্যে সুস্থ করবো। তারপর যদি তোর মনে হয় তখন তুই আমাকে জানাস। আমাকে সেটা দিদি জানায়। তারপর আমি ঠিক আছে দিদি, এই কথা হয়। পরের দিনকে হুট করে আমাকে না জানিয়ে আমার বাড়িতে আসা হয়। এমনকি বাড়িতে আসার পরে তপন পালের কেস নিয়ে পুরো কথা হয়। রিমির মানে কাকিমাও বলে যে আমি আমার বরের নামে কেস করবো, রিমি বলে আমার বরের নামে কেস করবো, বাবার নামে কেস করবো, জেলে ঢোকাবো, সমস্ত কথা প্ল্যানিং চলে, কথাবার্তা চলে এখানে। বাট যাওয়ার সময় যখন তুই ভিডিওটা করতে চেয়েছিস, সঙ্গীতা তোকে ভিডিও করতে দেয়নি, আমি কিন্তু ফাইট করে গেছি অনবরত, তুই ভিডিওটা তোকে করতে দেয়নি। আমি বলি আমাকে এমনও বলে যে আজকে যে ব্যাপারগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় যেন না হয়, সঙ্গীতা দি বলে আমাকে। বাট আমি দেখলাম যে আমি কোনো সোশ্যাল মিডিয়া লাইভ করিনি, বাট আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, অল রেকর্ড, মানে ভয়েস রেকর্ড, এমনকি ফুটেজ পুরোটা আজ অব্দি আমার কাছে আছে, বাট আমি কোনো কিছু পাবলিক করিনি। কিন্তু দেখলাম এখান থেকে বেরোনোর পর রিমির মা কাকিমা একটা ভিডিও আপলোড করে দেয় পুরো ব্যাপারটাকে। অ্যান্ড এখান থেকে যাওয়ার সময় যখন ওরা চলে যায়, আমি জানতাম রিমিও ব্যাক করে বাড়ি চলে যাবে, আমি সেটাই জানতাম। হট করে দিদি বলছে রিমি এখানে থাকবে, আমার মানে রিমিকে এভাবে তো পসিবল না আমাদের পক্ষে নেওয়া। বাট সময় দেয়, আমার সময় চাই অন্তত পর্যন্ত। বাট সময় নেওয়া মানে সেটা ভাবনা চিন্তা করতে হয়। আমার মা ছুটতে থাকে, আমার বাবা বলে, মা বলে, আমি বলি যে রিমিকে এই মুহূর্তে আমরা নিতে পারবো না, এই মুহূর্তে আমরা স্থায়িত্ব পারবো না, আমাদের পক্ষে পসিবল না আজকে জায়গায় দাঁড়িয়ে। তখন জোর জবরদস্তি রিমিকে বলে রিমিকে থাকতে হবে, রিমিকে সংসার করতেই হবে, রিমি তুই সংসার করবি, তোকে এখান থেকে কেউ বাড়ি থেকে নিতে পারবে না, তোকে বাড়িতে থাকতেই হবে। সেই জায়গায় আমরা বারবার বলার পরও ওকে বার করে গেটের সামনে ধমকি দিয়ে রাখা হয়। এমনকি রিমি তখন বলে যে আমাকে যখন প্রীতম নিজে চাইছে না, সেখানে আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো। রিমি সেই জায়গায় বলে যে যেখানে একটা ভালোবাসার জায়গাটাই নেই, সেখানে আমি কী করে থাকবো, আমি চলে যাবো। সেখানে রিমি ছুটতে ছুটতে মা মুন্ডি সবার পিছনে এবং সঙ্গীতাদির পিছনে আমার বাড়ির যে রাস্তাটা আছে মন্দির অবধি চলে যায়। সেই জায়গাটা থেকে আমি বলি, মা বলে যে রিমি আমরা মানতে পারবো না। তখন রিমি রাস্তার মধ্যে শুয়ে পড়ে, বসা অবস্থায় শুয়ে পড়ে যে আমাকে নিয়ে চলো বাড়িতে। বাট সঙ্গীতাদির ভয়ে শাসনে ওকে জোর জবরদস্তি রাখার চেষ্টা করে। মণ্ডপের সামনে যেখানে 4 চাকার গাড়ি রাখা ছিল, সেই অবধি আমার বাবা মা আমি বড় মাসিরা সবাই ছুটে যাবে নিয়ে যাওয়ার জন্য, যেন ওকে গাড়ি করে নিয়ে চলে যায়। আর রিমি পুরো শূন্য হাতে এসছে, কোনো জামা প্যান্ট কিচ্ছু চশমা কিছুই আনেনি। আমরা বারবার করে বলি রিমিকে নিয়ে যাও, আমাকে কেসের ধমকি দেওয়া হয়, আমার বাড়ির লোকে কেসের ধমকি দেওয়া হয়, জোর করে জবরদস্তি করে ওকে বাড়িতে রাখা হয়। এমনকি গেটের দরজাটা আটকে দেওয়া হয় যাতে রিমিকে না আমরা কিছু করতে পারি। আর ওই রাতের বেলা আমার মনে হয় না একটা মেয়েকে আমি জোর করে
ফেলে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে। সেই জায়গায় আমাদের কোনো করার উপায় থাকে না, এমনকি আমাদের কেসের চাপ দিয়ে মেকে রেখে হয় যে মেয়ে যদি ওখান থেকে বেরোয় তাহলে আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে, কেস হবে, এইসব হবে। সেই জন্যই আজকে রিমি আমার বাড়িতে, পরিষ্কার কথা। না পসিবল ছিল না, কারণ রিমি সেটা জানে। রিমি আসার আগে কোথায় গেছিল তোমরা জানে? বড়বাবুর কাছে গেছিল তো। রিমি এখানে আসার আগে থানার বড়বাবুর সঙ্গে কথা বলে সঙ্গীতা দিতে আবার দিয়ে গেছে নাকি। সেখানে আমার কিছু আর করার নেই, যেখানে থানা বড়বাবুর সাথে কথা হয়ে গেছে যার, সেখানে বড়বাবু যেখানে রয়েছে সেখানে আমার কোনো, আমি যদি কেসও করি কোনো কাজ হবে না। আমি প্রশ্ন দ্বারস্থ হওয়ার জন্য আমার লয়ারকে ফোন করেছিলাম, দ্বারস্থ হওয়ার জন্য আমার লয়ারকেও ফোন করেছিলাম। একজন বলো তুমি নাকি বলেছো? আমি ওটাই বললাম, আমার যদি মনে হয় আমি আমার বউকে ভালোবেসে সংসার করব, আমি আমার বউকে ভালোবেসে সংসার করবো, আমি লোকের কথা কেন সংসার করবো? রিমি প্রথম থেকে সবটা বুঝতে পারছে, রিমি প্রথম থেকে সবটা বুঝতে পারছে, রিমি ফার্স্ট থেকে সবটা বুঝতে পারছে। ওকেও ধমকি দেওয়া হয়েছে, ওকেও ধমকি দিয়ে ওকে করতেই হবে যাই করো ওকে। এমনকি ওকে আমাদের বাড়িতে এসে, হ্যাঁ বলো, একদমই তাই, একদমই তাই। এটাই উল্টে রিমিকে শিখিয়ে গেছে। আমি সীমাদিকে পুরো ব্যাপারটা খুলে বলি, আসার পরে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি ভাবে খুলে বলি, দিদি এভাবে হয় না, 3টে জীবন নষ্ট হচ্ছে। তখন বলছে তোর, বলো একদম 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 একদম
মেয়েরা সব করতে পারে, মেয়েদের কাছে ইম্পসিবল বলে কিছু হয় না, ঠিক আছে? মেয়েরা সব করতে পারে, একটা ছেলের পক্ষে পসিবল হয় না। আমার কাছে যখন পসিবল হয়েছে সেটা আমি অ্যাপ্লাই করেছি। যখন বাবলিদি বাড়িতে রিমি গেছিলো সেটা আমার কাছে এখন অব্দি প্রমাণ আছে, আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। আমি করিনি না, করেছি, আমার টাইম মতো আমি করেছি। কারণ একটা ছেলের সমস্ত কিছু টাইম লাগে, বা একটা মেয়ের কোনো কিছু টাইম লাগে না। কেস করতে টাইম লাগে না, কেস করতেও টাইম লাগে না, ছেলের সবেতেই টাইম লাগে। ক্লিয়ার? আর বলো কি বলবে? আমি করেছি দিদি, আমি করেছি। আর কি জানতে চাও? সবাই অনেকে ভেবে নিয়েছে, আমি লাইভ মধ্যে ক্লিয়ার করে দিই যে আমি যদি না চাইতাম, আপনারা বলতেছেন সে আজকে একা থাকবে 4-5 বছর পর, আবার একটা সে তার ডিসিশন নেবে। সেই ছেলেটা কি একা থাকার ছেলে? সে কি করবে? আপনি শুনেন, আজকে যদি আমার চাওয়ার উপর কোনো দাম নেই। কি করবে? কয়েকদিন পর রিমিরে সুরসুরে দিবে, তারপর রিমি আইসা আবার সোশ্যাল ভাই একটা কথা বলি, তুই একটু কমেন্টগুলো গুরুত্ব কম দে। ভিউয়ার্সরা কমেন্ট করে চলে যায়, তো সেই কমেন্টগুলো এই প্রসেস তো চলতেই থাকবে। আমরা ফেড আপ হয়ে গেছি। আমরা যারা, আমি বিশেষ করে আমার খবর রাখলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো মানুষ আমার ওই মানুষটার লাইফ হয়ে গেছে না লাগে জন্য আর এই ফ্যামিলির জন্য। আর এগুলো দেখতে দেখতে কি বলবো, মানে এখন আপনারা বলতে পারেন হ্যাঁ আপনার কাছে চয়েস আছে না দেখার, বাট কিছু কিছু ভিউয়ার্সরা কি করে এইসব মানুষের দেখতে দেখতে তাদের সাথে অ্যাটাচড হয়ে যায়। তো তখন তারা চায় যে একটা ভালো কিছু হোক। কিন্তু একটা জিনিস, এই বিগ বস যদি সবসময় চলতেই থাকে, এটা শেষ কোথায়? এটা কি শেষ হবে না? এটা কি শেষ করার মানে খেলা হবে ভাই, খেলা হবে। ঠিক আছে, বাট এই ছেলেদের কাউকে শেষ করছি না, ভুল করছো। এই যে ছেলেটা বলে না লাইফে এসে আমি খারাপ আছি, আজকে মিলি ভাই আমার কমেন্ট না নিলে চলে গেলাম, টাটা। দিশানিকে কিন্তু উনি রং মাখিয়েছে, তার রিমিকে রং মাখায় নাই। তার রিমিকে রং মাখায় সন্দেহ সব ঠিক হয়েছে। শুনতে পারতেছে। তা এই ধরনের কথা বলার মানেটা কি? আমি আমার যদি কারোর প্রতি ভালোবাসা থাকে, আর সবচেয়ে বড় কথা, আমি আরেকটা লাস্ট কথা বলবো ভাই, দাদা ভোট চলে এলো, তো এটা এসছে। ছুটছুটি দিবে আর ভিউজ কামাবে, ওর এই সিলসিলা চলতেই থাকে। উনি প্রীতমের বক্তব্য কিন্তু আছে। দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো ওয়েট শোনা যাচ্ছে? হ্যালো এই যে দিদিটা পাশ থেকে এতক্ষণ ধরে কথা বলছে, আমার খুব ভালো করে চেনা দেখছি। দিদি কি বলছিল? হ্যাঁ বলো, ডিরেক্ট কমেন্ট। বলছি আমি যখন রাতেরবেলা ডিমির সাথে শুয়েছিলাম, বলছি ক্যামেরাটা কি লাগিয়ে রেখেছিলাম আমার ঘরের মধ্যে? আমি যখন হ্যাঁ বলছি, হ্যাঁ তোমাকে খবরটা কে দিয়েছে? দিশানির মা নাকি তপন পাল? খবরটা, হ্যাঁ খবরটা তোমাকে কে দিয়েছে? দিশানির মা দিয়েছে না তপন পাল দিয়েছে? আমি রিমির সাথে রাতের বেলা শুয়েছি বা দিনের বেলা শুয়েছি? কে বলেছে? কে বলেছে সেটা? তুমি শুনেছো সেটা? কোথায় গেল? চলে গেল নাকি? আসুন, তোমার সাথে কথা আছে অনেক, আসো আসো। এখানে প্রতিটা বাচ্চা, এই তিনজন যে রয়েছে, এই তিনজনই সাফার করছে। এই তিনজনকে সাফার করাচ্ছে একটা ডাস্টবিনের দিয়েটা, যে দিন রাত এদেরকে দিয়ে খেলিয়ে গেছে কন্টিনিউ। হ্যালো অনেকে বলছিল আমার জয়েন হতে, লাইভে এসে জয়েন হয়েছে আমি। ওকে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে? আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, আমি এটা প্রীতমকে বলতে চাই যে প্রীতম, তুমি আমার থেকে অনেক ছোট, তুমি হয়তো আমার বাচ্চার থেকে একটু বড় হবে, তাই জন্য তোমাকে আমি কখনোই ভাই বলবো না।